আমি যখন দ্বিতীয় বর্ষে ছিলাম তখন এই সার্বজনীন স্থানাঙ্ক বিষয়টা আমাকে খুব প্যারা দিত। কারণ আমি একদমই বুঝতাম না এই জিনিসটা আসলে কি বোঝায়। সার্বজনীন স্থানাঙ্ক, সার্বজনীন বেগ, সার্বজনীন ত্বরণ, সার্বজনীন বল, এই বিষয়গুলো আসলে কি? নর্মালি আমরা যেগুলো বেগ বলি, ত্বরণ বলি, বল বলি, সেইগুলোর সাথে এই সার্বজনীন বেগ, সার্বজনীন ত্বরণ এবং সার্বজনীন বলের এর পার্থক্য কি? তো এই লেকচারে চেষ্টা করব যে সার্বজনীন স্থানাঙ্ক, সার্বজনীন বেগ, এইগুলো বিষয়টা আসলে কি বোঝায় সেইটা। তো ভিডিও লম্বা হতে পারে, আশা করি সাথে থাকবেন। তো আচ্ছা, আমাদের যে সার্বজনীন স্থানাঙ্ক, বইয়ের থেকে একটু পুরোপুরি ভিন্ন একটা সংজ্ঞা দিয়েছে, যে সর্বনিম্ন সংখ্যক যে সকল রাশি কোন সিস্টেম সম্পূর্ণরূপে বর্ণনা করতে সক্ষম তাদেরকে সার্বজনীন স্থানাঙ্ক বলে। আমরা এই সংজ্ঞা ব্যাখ্যা করব, তবে তার আগে আমরা এই বিষয়টি একটু দেখে নিব একদম সম্পূর্ণ আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল বা আমাদের বাস্তবিক জীবনের উদাহরণ থেকে দেখার চেষ্টা করবো যে জেনারেলাইজড শব্দটা মানে কি। এখানে যে আমাদের সার্বজনীন শব্দটা নতুন যোগ হয়, বেগের সামনে সার্বজনীন, ত্বরণের সামনে সার্বজনীন, সেই সার্বজনীন শব্দ ইংরেজিতে এটা হলো জেনারেলাইজড। তো এই জেনারেলাইজড শব্দটার অর্থ কি সেইটা আগে বোঝার চেষ্টা করব। সেটা বুঝে উঠতে পারলে আমার মনে হয় যে আপনারা সার্বজনীন স্থানাঙ্ক বিষয়টা এর প্রতি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, আমরা শুরু করব হলো আমাদের পেনশন। পেনশন এইটা কি? আমাদের মোটামুটি কি হয়, 60, ধরুন 60 বছর বয়সে আমাদের সরকারি চাকরিজীবীরা, সরকারি চাকরিজীবী ওরা অবসর গ্রহণ করে, অবসর নেয়। এবং এরপরে কি করে, সরকার অবসর নেওয়ার পরে তাদের কিছু পরিমাণ টাকা মাসিক হারে বা এককালীন তাদের প্রদান করে থাকে। এটাকে আমরা কি বলি, পেনশন। মূলত এখানে পেনশন হলো আপনার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যেটা আপনি অবসরের পরে পেয়ে থাকেন, এটাই হলো আমাদের পেনশন। এবং পেনশন এইটা শুধুমাত্র আপনার মোটামুটি বলা যায় আমাদের দেশের জন্য সরকারি চাকরিজীবীর মধ্যে সীমাবদ্ধ। তবে এখন চিন্তা করুন, এমন একটা সময় যখন বাংলাদেশ অনেক উন্নতি করে ফেলছে, তার অনেক অর্থ সম্পদ হয়ে গেছে, সেই টাকা রাখার জায়গা নাই। তো সরকার চিন্তা করতেছে যে আমরা কি করি, টাকাটা জনগণদের দিয়ে দিই, যেহেতু আমাদের অনেক টাকা হয়ে গেছে। তো সরকার পেনশনের মতো একটা জিনিস নিয়ে আসলো। এখন কি হয়েছে, আপনার সরকারি চাকরিজীবী হওয়া লাগবে না, যার বয়স 60 এর বেশি তারা সবাই পাবে। যাদের বয়স 60 এর বেশি হবে তারা সবাই এই পেনশনের টাকা পাবে। প্রথমে কি ছিল, আপনার 60 বছর হলে আপনি অবসর গ্রহণ করবেন সব সরকারি চাকরি থেকে, তখন আপনি কি পাবেন, টাকা পাবেন। সেই টাকাটাই হলো আমরা পেনশন বলতেছি। তবে এখন একটু পরিস্থিতি ভিন্ন হয়ে গেছে, বাংলাদেশ অনেক উন্নত, বাংলাদেশের টাকা রাখার জায়গা নেই। তো সবাইকে কি করতেছে, 60 বছরের উপরে সবাইকে কি করতেছে, সে সরকার পেনশন দিয়ে দিচ্ছে। তো দেখুন, প্রথমে ছিল স্পেসিফিক একটা গ্রুপের মানুষের জন্য, স্পেসিফিক একটা গোষ্ঠীর মানুষের জন্য, সেটা হলো সরকারি চাকরিজীবী। এখন কি হয়ে গেছে, এখন হলো সবার জন্য। ওকে, সবার জন্য। তো এখন যে পেনশন সিস্টেমটা হলো সবার জন্য যে পেনশন, এইটা আপনি বলতে পারেন যে এখানে কি করা হয়েছে, জেনারেলাইজেশন করা হয়েছে, জেনারেলাইজেশন এইটা করা হয়েছে। আর এই পেনশনটাকে আপনি বলতে পারেন জেনারেলাইজড পেনশন। শুধু বানান ভুল হতে পারে, তবে পেনশন এরকম। তো ব্যাপারটা বুঝতে পারছেন যে কোন একটা সময় কি হয়, স্পেসিফিক মানুষের জন্য যে পেনশনটা ছিল সেইটাকে কি করা হয়েছে, সবার জন্য উন্মুক্ত করা হয়েছে, যে কারণে এইটাকে আমরা বলতেছি জেনারেলাইজড পেনশন, সবার জন্য। আচ্ছা, এটা গেল আমাদের বাস্তব জীবন থেকে একটা উদাহরণ। এখন আমরা একটু আমাদের সেই বিজ্ঞান থেকে উদাহরণ দেব। আমাদের যেমন এটা কি করবো আমরা, নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র। তো এই সূত্রের স্টেটমেন্ট কি, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ইহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং ভরবেগের পরিবর্তন সেই দিকে হবে যে দিক বরাবর আপনার বল প্রয়োগ করা হচ্ছে। তো সেই দ্বিতীয় সূত্রটা আমরা লিখি এইভাবে, এফ সমান সমান এম এ। এখানে এম হলো বস্তুর ভর, বস্তুর ভর, এবং এ হলো এখানে আপনার ত্বরণ। আপনি যে বল এম ভরের বস্তুটাকে বল প্রয়োগ করছেন, তার কারণে এ পরিমাণ ত্বরণ তৈরি হয়। তো এইটাকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র হিসেবে জানি আমাদের ক্লাস 9-10-এ। তবে আপনি যদি দেখেন, আচ্ছা আগে এটা দেখেন, এটা জাস্ট বস্তুর জন্য, এটা জাস্ট বস্তুর জন্য।
তবে আপনি যদি দেখেন যে নিউটনের আসল যে দ্বিতীয় সূত্র থেকে আমরা যে সমীকরণ পাই সেটা হলো এফ সমান সমান ডিপি বাই ডিটি। এইটা হলো নিউটনের দ্বিতীয় সূত্রের আসল সমীকরণ। এফ সমান সমান ডিপি বাই ডিটি। এইখানে পি হচ্ছে আপনার মোমেন্টাম বা আমরা এটাকে বলি ভরবেগ। এই সূত্র এবং এই সূত্র পার্থক্য কোথায়? তো এই যে সূত্র আছে এইটা জাস্ট বস্তুর জন্য, ওকে, এবং এই সূত্রটা হলো আপনার বস্তু প্লাস আলো বা বলতে পারেন তড়িৎ চুম্বক তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথমত এই সূত্রটা ছিল জাস্ট বস্তুর জন্য, একই সূত্র দ্বিতীয় সূত্র থেকে আপনি এই সমীকরণ পাবেন, এটা দ্বিতীয় সূত্র থেকে এই সমীকরণ পাবেন। তবে প্রথম সূত্র শুধুমাত্র বস্তুর জন্য সীমাবদ্ধ ছিল, তবে এটা বস্তুর মধ্যে সীমাবদ্ধতা নাই, এইটা আপনি দুটো ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। তো আপনি কি বলতে পারেন যে এইটা হলো আপনার এই সূত্রের জেনারেলাইজড ফর্ম বা বলতে পারেন যে সার্বজনীন রূপ। বস্তু এবং আলোর ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্রের যে সার্বজনীন রূপ আছে, সার্বজনীন রূপ, এটাকে আমরা কি বলতেছি? এই যে এইটা ডিপি বাই ডিটি। তো বুঝতে পারতেছেন সার্বজনীন বিষয়টা কি? বিষয়টা হলো আপনার কোন একটা নির্দিষ্ট ক্ষেত্র থেকে সেটা একটু ব্রডলি তুলে আনা, যেন ওই জিনিসটাই আমরা যে কোনো কিছু প্রয়োগ করতে পারি। এক্ষেত্রে এখানে আমরা আলো এবং বস্তু দুটো নিয়ে কাজ করতে পারি, এখানে পারতাম না। পেনশনের ক্ষেত্রে প্রথমে শুধু সরকারি চাকরিজীবীর জন্য ছিল, এখন কি হয়েছে সবাই হয়েছে। তো জেনারেলাইজড কোঅর্ডিনেটও ওই রকম একটা জিনিস। চলুন এখন আমরা অ্যাকচুয়ালি ব্যাখ্যা করবো যে জেনারেলাইজড কোঅর্ডিনেট কি। তো এখানে জাস্ট আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি যে জেনারেলাইজেশন বা জেনারেলাইজড টার্ম বিষয়টার অর্থ কি। সংজ্ঞাটার উপর আরো একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। এখানে আমি কি বলছি যে সর্বনিম্ন সংখ্যক যে সকল রাশি কোন সিস্টেম সম্পূর্ণরূপে বর্ণনা করতে সক্ষম তাদেরকে সার্বজনীন স্থানাঙ্ক বলে। তো এখানে কয়েকটা প্রশ্ন আসবে, সেটা হলো আপনার এই সিস্টেম বলতে আমি কি বোঝাচ্ছি এবং বর্ণনা করা বলতে কি বোঝাচ্ছি। ওকে, সিস্টেম জিনিসটা হলো আপনার যেটা নিয়ে আপনি কাজ করতেছেন। ধরুন আপনি একটা বস্তু নিয়ে কাজ করতেছেন, একটা বস্তু ধরুন আপনার রাস্তার উপর একটা বল আছে, তো আপনি কি করছেন? ওরে বল প্রয়োগ করছেন। তো এই রাস্তা, বল, আপনি, এই তিনটাকে একসাথে আমরা বলবো সিস্টেম। ওকে, আবার ধরুন আপনি একটা সার্কিট তৈরি করছেন, এইটা হলো আপনার রোধ, এইটা আরেকটা রোধ, এখানে একটা ধারক, এইটা হলো আপনার ব্যাটারি, এবং সার্কিট সম্পূর্ণ করলাম। তো এই সার্কিট এটাও একটা সিস্টেমের মধ্যে পড়ে, এইটা একটা সিস্টেম। আবার আমাদের সৌরজগৎ কল্পনা করেন, মাঝখানে আমাদের সূর্যমামা, চারপাশে আপনার বিভিন্ন গ্রহ, তো এইরকম আছে। তো তখন সৌরজগৎ একটা সিস্টেম হয়ে যাবে, মানে যখন যেটা নিয়ে আপনি কাজ করবেন সেইটাই হলো আপনার সিস্টেম। তো বর্ণনা দ্বারা কি বোঝানো হয় এখন, সেটা হলো প্রশ্ন। বর্ণনা করা মানে হলো আপনার এর বিভিন্ন রাশি বের করা। যেমন আপনার এই ক্ষেত্রে আপনার ধরুন অবস্থান চাইলে, যে অবস্থান কোথায় আছে, সে সরণ, সে কোন দিকে সে সরে যাচ্ছে, তার বেগ প্লাস তার ত্বরণ প্লাস তার আপনার গতিশক্তি প্লাস বিভব শক্তি, ভরবেগ, এই সবগুলো রাশি জানাটাই হলো আপনার এখানে বলা হচ্ছে বর্ণনা করা। এটার ক্ষেত্রে আমরা কি করি? বিভব পার্থক্য নির্ণয় করি, তড়িৎ প্রবাহ নির্ণয় করি। তো এইগুলোর ক্ষেত্রে যে আপনি এই তথ্যগুলো পাচ্ছেন সেটা হলো আপনার বর্ণনা করা। তো এখন যে আমি বলতেছি যে যে সকল রাশি কোনো সিস্টেম সম্পূর্ণরূপে বর্ণনা করতে সক্ষম তাদেরকে সার্বজনীন স্থানাঙ্ক বলা হয়। তো এখানে গতিশক্তি পেয়েছি, আরো একটা লিখি, বিভব শক্তি এবং ভরবেগ। তো ব্যাপারটা কি হবে, আমাদের যে আমরা এমন একটা রাশি পছন্দ করব, সেই রাশিটা এর ভিতর থেকে কোনো একটা আসবে, হয় অবস্থান থেকে আসবে, নয় সরণ থেকে আসবে, নয় বেগ থেকে আসবে, নয় ত্বরণ থেকে আসবে, নয় গতিশক্তি, নয় বিভব শক্তি বা ভর, এইগুলার একটা থেকে যে কোনো একটা আপনার আসবে। আমরা আপাতত ধরে নিচ্ছি অবস্থান আসবে। তো এই অবস্থান, জাস্ট এই অবস্থান যদি আপনার জেনারেলাইজড কোঅর্ডিনেট হয় বা সার্বজনীন স্থানাঙ্ক হয়, সেক্ষেত্রে আপনার এই জাস্ট এইটা থেকে আপনি সবগুলা পাবেন। আপনার আর কোনো চলকের মান বা আর কোনো রাশির মান জানতে হবে না, জাস্ট অবস্থান থেকে আপনি এই সবটুকুর ধারণা নিতে পারেন বা সবগুলার মান বের করতে পারবেন। তো যেহেতু এগুলার মান জানাই বর্ণনা করা, তার মানে কি বলতে পারেন যে
এই অবস্থান যদি এইটা সার্বজনীন স্থানাঙ্ক হয়, তাহলে এইটা যে সিস্টেমের কথা চিন্তা করতেছেন এক্ষেত্রে এটারই সবকিছু সে মান বের করতে পারবে বা এই সিস্টেমটাকে সে বর্ণনা করতে পারবে। এখন আমরা সত্যিকার অর্থে জানবো যে সার্বজনীন স্থানাঙ্ক কাকে বলে। এতক্ষণ জাস্ট আপনাদের একটু অ্যানালজি, উপমা এবং উদাহরণ সহকারে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আসলে ওরা কেমন। এখন গণিতের দিকে যাওয়া যাক, সেটা হলে আপনার মনে হয় 100% ক্লিয়ার হয়ে যাবে যে সার্বজনীন স্থানাঙ্ক বিষয়টা কি। আমরা চিন্তা করবো একটা স্প্রিং ভর সিস্টেম। তো একটা স্প্রিং, এর সাথে একটা ভর লাগানো আছে যার ভর হলো এম। তো এটা একটা আপনার ঘর্ষণহীন একটা তলের উপর অবস্থিত, মানে কোনো ঘর্ষণ নেই, ঘর্ষণবিহীন। এটা আমাদের এক্স অক্ষ। এইটা আপনার রেস্ট পয়েন্ট আছে। স্প্রিং আপনার কি হয়, চাপ দিলে চেপে যায়, আবার ওরে টান দিলে সে প্রসারিত হয়, সংকুচিত হয়, প্রসারিত হয়। তো আমরা এটাকে ধরতেছি এটা এর সাম্যবিন্দু, অর্থাৎ না প্রসারিত হয়েছে না সে সংকুচিত হয়েছে। তো এটাকে আমরা বলতেছি জিরো, এটা আমাদের মূল বিন্দু। এখন কি করা হয়েছে, এর উপর সামান্য এর পরিমাণ বল প্রয়োগ করছি আমরা, এর পরিমাণ বল প্রয়োগ করছি। তো সে কি হবে, সে এরকম করে ধরেন প্রসারিত হয়ে আমাদের যে ভরটা আছে এম ভরটা সে এখানে আছে, আর ধরলাম তার এক্স পরিমাণ সরণ করছে। ওকে, তো এখানে দেখেন আমাদের যে অবস্থানটা, আমাদের অবস্থান হলো এইখানে, অবস্থান অবস্থান যেটা আছে এক্স। এই অবস্থান এক্স সে কি করবে, দুলতে থাকবে, বারবার তার অবস্থান পরিবর্তন হবে সময়ের সাথে সাথে। কখনো সে এইখানে এবং তার পরের সময় সে এই দিকে চলে যাবে। আপনি বলতে পারেন যে এই এক্স অবস্থান হলো সময়ের একটা ফাংশন, বা এক্স বা অবস্থান সময়ের উপর নির্ভরশীল। তো এরকম হলে আমরা বেগ পাইতে পারি। বেগ কিভাবে পাবো, তো বেগ সমান সমান অবস্থানকে আমরা সময় সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে আমরা বেগ পাবো। ক্লাসিক্যাল মেকানিক্সে সময় সাপেক্ষে একবার কোন চলককে যদি আপনি অন্তরীকরণ করেন তাহলে এইটা এইভাবে প্রকাশ করা হয়, এক্স ডট। আপনি ক্লাসিক্যাল মেকানিক্স বই খুলবেন, যেখানে দেখবেন আপনার ডট, মনে করবেন সেই চলককে বা সেই রাশিকে আপনার টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা হয়েছে। যদি দুইটা দেখেন তাহলে হলো দুইবার। যেমন এখানেই ত্বরণ, ত্বরণ বিষয়টা হলো আপনি এটাকে যদি দুইবার অন্তরীকরণ সময় সাপেক্ষে অবস্থানকে, তাহলে আপনি পাবেন ত্বরণ। বা বলতে পারেন আপনি বেগটাকে আপনি সময় সাপেক্ষে একবার অন্তরীকরণ করলেন, তো আপনি ত্বরণ পাবেন। তো এখানে আমরা এটাকে দুইবার অন্তরীকরণ এইভাবে দেখিয়ে দিই, ডি এর উপর স্কয়ার বাই ডিটি এর উপর স্কয়ার। এর মানে দুইবার অন্তরীকরণ করা হচ্ছে কাকে, এক্স কে। যেটা আমরা প্রকাশ করবো এইভাবে, এক্স ডট ডি, দুইটা ডট। আপনি যদি এইটার বলের মান জানতে চান, তো আমাদের বল স্প্রিং, যেহেতু ধরুন স্প্রিং এর যে স্প্রিং ধ্রুবক সেটা হলো কে, তাহলে আমরা যে পরিমাণ বল প্রয়োগ করেছি সেটা লেখা যায় এফ সমান সমান মাইনাস কে এক্স। এইটাও ক্লাস 9-10 অথবা আমাদের এইটা প্রথম বর্ষেও অনেকবার এটা লেখা হয়েছে। স্প্রিং এর বিভব শক্তি সেটা হলো ভি সমান সমান হাফ কে এক্স স্কয়ার। তো এটা আমরা পাইছি বল, স্প্রিং এর উপর যে বল কাজ করতেছে সেইটা, এবং এইটা হলো বিভব শক্তি, বিভব শক্তি। এরপর আমরা পাবো গতি শক্তি। তো গতি শক্তি টি দ্বারা প্রকাশ করা হয়, জাস্ট টি সমান সমান আমরা কি জানি, গতি শক্তি হলো হাফ এম ভি স্কয়ার, হাফ এম। তো এখানে ভি হলো এইটা বোঝায়, বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, এই ক্ষেত্রে এক্স ডট, তো এক্স ডটের উপরে স্কয়ার। এরপর আমাদের থেকে হলো ভরবেগ। ভরবেগকে আমাদের এখানে পি দ্বারা প্রকাশ করা হয়, পি সমান সমান আমাদের এম এবং এক্স ডট পিভি। আমাদের ভরবেগের সূত্র কি, ভর গুণন বেগ। তো এটা ভর, এটা হলো বেগ। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এর গতিশক্তি থেকে বাদ দেবের বিভব শক্তি। এইটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জিয়ান, একে প্রকাশ করা হয় এল দ্বারা। আপনি যখন কোন সিস্টেমের গতিশক্তি থেকে তার বিভব শক্তি বাদ দিবেন, তখন আপনি আরেকটা রাশি পাবেন, একে বলা হয় ল্যাগ্রাঞ্জিয়ান,
ল্যাগ্রাঞ্জিয়ান। একে প্রকাশ করা হয় এল দ্বারা, এবং এল সমান সমান গতিশক্তি বিয়োগ বিভব শক্তি। তো এইটা লিখুন, এইটা হয় হলো আমাদের এল সমান সমান আমাদের গতিশক্তি পেয়েছি আমরা হাফ এম এক্স ডট তার উপর স্কোয়ার, এবং বিভব শক্তি হলো মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। তো এইটা হলো আমাদের স্প্রিং। এই স্প্রিং সিস্টেমের জন্য আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান। এখন কি করেন, পুরো সমীকরণগুলো দেখেন। এইখানে আপনার অবস্থান পাইছেন, এইখানে এইটা এক্স, এখানে বেগ পাইছি। কিভাবে পাইছি, আপনার এই অবস্থানটাকে আমরা সময় দিয়ে একবার অন্তরীকরণ করছি, আমরা বেগ পাইছি। ত্বরণ আমরা কিভাবে পাইছি, ত্বরণ পাইছি হলো এই এক্স কে সময়ের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করে। বল যে আছে, বল দেখেন আমরা এক্স এর কারণে পাইছি, এই কে হলো ধ্রুবক, কে হলো এখানে ধ্রুবক, এটা কোনো রাশি না কিন্তু। বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার, এখানে আমাদের এক্স ভর বেগ, এখানে দেখেন এখানেও আপনার বেগ আছে, এখানে বেগটা আবার পাইছিলাম আমরা অবস্থান থেকে। এখানে গতিশক্তি দেখেন, গতিশক্তি হলো হাফ এম এক্স ডট স্কোয়ার, আবারও অবস্থান থেকে পাইছি। তো দেখেন আমাদের এই সব কিছু অবস্থান, বেগ, ত্বরণ, বল, বিভব শক্তি, গতিশক্তি, ভরবেগ, এই সব কিছু আমরা কি দ্বারা পাইতেছি, এক্স থেকে পাইতেছি শুধুমাত্র। আর আমাদের কোনো কিছু লাগতেছে না। কে এম এগুলো ধ্রুবক, এগুলো কোনো রাশি না। আমাদের কি সংজ্ঞাটা হলো যে সর্বনিম্ন যে সকল রাশি। তো এখানে জাস্ট আমরা রাশির কথা বলতেছি, জাস্ট একটা রাশি এই অবস্থান, সে একাই সবকিছু আমাদের জানান দিচ্ছে, সে একাই আমাদের সবকিছু জানান দিচ্ছে। তো এই কারণে আমরা এই এক্স কে এই সিস্টেমের জন্য বলতে পারি সার্বজনীন স্থানাঙ্ক। ওকে, এক্স একাই যথেষ্ট এই পুরো সিস্টেমটাকে বর্ণনা করার কাজে এক্স একাই যথেষ্ট। এই কারণে এক্স কে আমরা কি বলতেছি, সার্বজনীন স্থানাঙ্ক। তো আমরা একটা স্প্রিং সিস্টেম কল্পনা করেছিলাম, এম ভরের একটা স্প্রিং সিস্টেম, যার ভর হলো এম এবং এর উপর এফ পরিমাণ বল প্রযুক্ত হয়েছিল, এবং এর অবস্থান ছিল এইটা, বেগ ছিল এইটা এক্স ডট, ত্বরণ ছিল এক্স ডাবল ডট, গতিশক্তি হাফ এম এক্স ডট স্কোয়ার, এবং বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার, এগুলো ছিল। এবং প্লাস ওইখানে আমরা ফোর্স বা বল লিখছিলাম এবং বিভব শক্তি লিখছিলাম। এবং আরেকটা বিষয় আমরা লিখেছিলাম, সেটাকে বলেছিলাম ল্যাগ্রাঞ্জিয়ান। তো ল্যাগ্রাঞ্জিয়ান হলো যাকে আমরা প্রকাশ করি এল দ্বারা। মূলত এটা কি, গতিশক্তি মাইনাস বিভব শক্তি। এখানে আমাদের গতিশক্তি হলো হাফ এম এক্স ডট তার উপরে স্কোয়ার, এবং বিভব শক্তি এইটা মাইনাস হাফ কে এক্স তার উপরে স্কোয়ার। এখন আমরা কাজ করবো, আমাদের এখানে কিন্তু বল ছিল এবং বিভব, দুঃখিত, ভরবেগ ছিল। দেখেন আমরা কি করব, এই যে আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান আছে না, একে আমরা প্রথমে কি করব, সার্বজনীন স্থানাঙ্ক দ্বারা ভাগ করব। একটু আগে আমরা বলেছিলাম এক্স হলো আপনার সার্বজনীন স্থানাঙ্ক। তো সার্বজনীন স্থানাঙ্ক দ্বারা আমরা, দুঃখিত, এটাকে আমরা কি করতেছি, অন্তরীকরণ করতেছি। তো আপনি যদি অন্তরীকরণ করেন, দেখেন আমাদের এর ভিতরে এক্স নাই, এক্স আছে শুধু এইটাই আছে। তো আপনি যদি এইটা অন্তরীকরণ করেন, আপনি পাবেন হলো মাইনাস হাফ এবং কে, এইটা সামনে আসবে, আপনার জাস্ট এইটার উপর প্রয়োগ হবে। তো এটাকে যদি করেন, আপনি পাবেন ইন্টু 2x পাবেন, এক্সট্রা পাওয়ার নামে আসবে, ওইখান থেকে এক বাদ যাবে, তো এক থাকবে, এক লেখার দরকার নেই, যেটা সমান আপনি পাবেন মাইনাস কে এক্স। তো একটু আগে আমরা লিখছিলাম যে আমাদের যে বল এফ থাকে, প্রযুক্ত বল স্প্রিং এর জন্য, সেটাকে আমরা বলি মাইনাস কে এক্স, এবং ভর ব্যক্তি, এটা বল আর এটা হলো ভর বেগ, ভর ব্যক্তি হলো এম এক্স ডট, এম ভি এর মতো, জাস্ট ভিটাকে আমরা এক্স ডট দ্বারা প্রকাশ করতেছি। তো দেখেন আমাদের এইটা করতেছি, আমরা কি করতেছি, একটা সিস্টেম, স্প্রিং সিস্টেমের যে ল্যাগ্রাঞ্জিয়ান আছে, একে আমরা সার্বজনীন স্থানাঙ্ক দ্বারা ভাগ অন্তরীকরণ করতেছি। তো অন্তরীকরণ করলে আমরা দেখি যে এইটা পাইতেছি, এইটা পাই মাইনাস কে এক্স পাই, যেটা হলো আমাদের সেই স্প্রিং এর উপর ক্রিয়ারত বল,
বা ক্রিয়াশীল বল। আচ্ছা, এই ল্যাগ্রাঞ্জিয়ানকে আবার অন্তরীকরণ করব, সেটা করব হলো আপনার কিসের সাপেক্ষে, এবার বেগের সাপেক্ষে। তবে এটা নর্মাল বেগ, আমরা এখানে বেগ লিখছি যদিও, এটা হলো সার্বজনীন বেগ। সার্বজনীন বেগ। তো সার্বজনীন বেগ কখন হবে? যখন আপনি সার্বজনীন স্থানাঙ্ককে সময় দ্বারা একবার অন্তরীকরণ করবেন, তখন হবে সেটা সার্বজনীন বেগ। এটাকে আমরা সার্বজনীন স্থানাঙ্ক বলেছি। একে আপনি সময় দ্বারা ভাগ করেই তো এটা পাইছেন, অন্তরীকরণ করে এটা পাইছেন। বারবার ভাগ বলতেছি, তো অন্তরীকরণ করে এটা পাইছেন দেখা, এটা হলো আপনার সার্বজনীন বেগ, যেটা সমান সমান। তো এখানে দেখেন আমাদের এইবার এইটাতে আমাদের এক্স ডট ফাংশন রাশিটা নাই, তাহলে জাস্ট এইটার উপর কাজ করবে। তো হাফ এবং এম ধ্রুবক জাস্ট এক্স ডট স্কোয়ারের উপর কাজ করবে, আপনি পাবেন ওইটাকে 2x অন্তরীকরণ করলে এক্স ডট স্কোয়ারকে, যেটা সমান সমান আমরা লিখতে পারি এখানে 2 কাটাবে আপনি, জাস্ট এম ডট এক্স ডট এম এক্স ডট। এবং দেখেন এইটা হলো আপনার কি ভরবেগ, এম এক্স ডট এম এক্স ডট। তো এটাকে আমরা কি বলতে পারি? ভরবেগ। তাহলে এটা মাথায় রাখেন, আমরা কিভাবে পাইলাম এটা? আমরা এটা পাইলাম এই কাজটা করে, তার যে ল্যাগ্রাঞ্জিয়ান আছে সেটাকে আমরা কি করছি? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, বা বলতে গেলে সার্বজনীন স্থানাঙ্কের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করে আমরা বল পাইছি। এবং ভরবেগ কিভাবে পাইছি? ভরবেগ দেখেন আমরা পাইছি হলো সার্বজনীন স্থানাঙ্কের সাপেক্ষে এর ল্যাগ্রাঞ্জিয়ান অন্তরীকরণ করে। ওকে, বোঝা গেল ব্যাপারটা? তো এটা এখন কি কাজে লাগবে? আচ্ছা দেখুন, এইটা হলো একটা এলসি সার্কিট। এটা হলো এলসি সার্কিট। যখন আপনারা বিদ্যুৎ ও চৌম্বকত্ব বইটা পড়বেন, তখন ওইখানে আপনার এই এলসি সার্কিট, আরসি সার্কিট, এলসিআর সার্কিট, বিভিন্ন সার্কিট পড়বেন। তো সেখান থেকে ছোট্ট একটা এলসি সার্কিট তুলে নিয়েছি, এবং এইটা তার ডায়াগ্রাম। এটা হলো আপনার আবেশক, এটাকে বলা হয় আবেশক, ইন্ডাক্টর। এটা হলো আপনার ধারক, ক্যাপাসিটর। এটা মূলত একটা কি, আপনার একটা স্প্রিং এর কুণ্ডলী পাকায় আপনার এই আবেশকটা তৈরি করে, এবং এর একটা ধ্রুবক থাকে যেটাকে আমরা বলি আবেশাঙ্ক, এটা হলো এল। তবে আপনার কিচ্ছু জানার দরকার নাই, জাস্ট যেটা বলতেছি সেইটা শুধু দেখেন, আপনার এই কোনো ইকুয়েশন জানার দরকার নেই। আমাদের জাস্ট আমাদের এইটা বোঝার জন্য, সার্বজনীন স্থানাঙ্ক গুলো বোঝার জন্য জাস্ট এইটা আনা। এটা হলো আপনার ধারকের ধারকত্ব সি। আপনি যদি এলসি সার্কিটে ল্যাগ্রাঞ্জিয়ান দেখেন, এল সেটা দেখতে এরকম, হাফ এল কিউ ডট তার উপর স্কোয়ার মাইনাস হাফ 1/c কিউ তার উপরে স্কোয়ার। এখানে কিউ এটা হলো চার্জ, এখানে কিউ এইটা হলো চার্জ। আমাদের স্প্রিং সিস্টেমের জন্য আমরা যে ল্যাগ্রাঞ্জিয়ান পাইছিলাম সেটা কিরকম ছিল? সেটা ছিল এল সমান সমান হাফ এম এক্স ডট স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার পাইছিলাম। এইটা পাইছি হলো স্প্রিং সিস্টেমের জন্য, এইটা পাইছি হলো আপনার এলসি সার্কিটের জন্য। তো আপনি দেখেন এইটার সাথে এইটা আপনি একটু তুলনা করেন, দেখেন কি পান। এখানে যেটা আমাদের এম, এলসি সার্কিটের সেই জায়গায় রয়েছে এল, এখানে যেখানে আমাদের রয়েছে এক্স ডট, এলসি সার্কিটের জন্য এটা কিউ ডট। এখানে আমাদের এখানে আছে স্প্রিং ধ্রুবক কে, এদের এখানে তার পরিবর্তে আছে 1/c। এখানে আমাদের যেখানে কি আছে এক্স স্কোয়ার, ওদের এখানে আছে কিউ এর উপর স্কোয়ার, মানে হলো কিউ। তো বিষয়টা দেখতেছেন, এখানে আমাদের স্প্রিং সিস্টেম, এখানে আমাদের এলসি সার্কিট, এটার ল্যাগ্রাঞ্জিয়ান এইটা, এটা ল্যাগ্রাঞ্জিয়ান এইটা। তো এখানে যে ইকুয়েশন আছে আমরা যদি একটু মিল করে দেখি, তো এরকম একটা সম্পর্ক পাচ্ছি। এইটাকে আমরা কি নাম দিছি? এটাকে আমরা নাম দিছি হলো সার্বজনীন স্থানাঙ্ক, সার্বজনীন স্থানাঙ্ক সংক্ষেপে। কেন এই নাম দিছি? কারণ আমরা এই এক্স থেকে এই সকল রাশি পেয়ে থাকি, জাস্ট এক্স এর উপর নির্ভরশীল এই সকল রাশি। এটার ক্ষেত্রে দেখেন আমাদের সার্বজনীন স্থানাঙ্ক, এখানে এক্স আছে, এই জায়গা দখল করছে এখানে কিউ চার্জ।
আপনি চাইলে কিউ দিয়া এর সমস্ত যে রাশি চান সেটা আপনি বের করতে পারেন। যেমন আমরা সার্বজনীন স্থানাঙ্ক হিসেবে কিউ পাইছি, একটা গেল। এখানে বেগ হিসেবে আমরা কি পাইছি, কিউ ডট পাইছি। এবং কিউ ডট জিনিসটা কি, আপনি কিউকে যদি সময় সাপেক্ষে ভাগ করেন তাহলে তো অন্তরীকরণ করেন, সময় সাপেক্ষে আপনি কিউকে যদি অন্তরীকরণ করেন তাহলে আপনি কিউ ডট পান। এবং এইটাই হলো আই। আই কি, কারেন্ট, তড়িৎ প্রবাহ। দেখুন এইখানে যে আমাদের আই ডট হয়, আই হয়, আই দ্বারা মূলত প্রকাশ করে হলো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ আপনি এটা কিভাবে পান, চার্জকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করে। এবং আমরা বেগ কিভাবে পাইছি, সার্বজনীন বেগ এটা পাইছি হলো আপনি এক্স কে সময় সাপেক্ষে অন্তরীকরণ করে। ত্বরণ এখানে আমরা কিভাবে পাইছি, সার্বজনীন স্থানাঙ্ক একে 2 বার অন্তরীকরণ করে। এখন আমরা কিউ কে যদি 2 বার অন্তরীকরণ করি তাহলে সেটা হবে কিউ ডট। তড়িৎ প্রবাহকে আরেকটা বলা হয় কারেন্ট। কারেন্ট এই কিউ ডাবল ডট দ্বারা বোঝা হলো কারেন্টের পরিবর্তনের হার। কিউ ডট দ্বারা হয় কারেন্টের পরিবর্তনের হার। এখন দেখেন আমরা বল কিভাবে পাইছিলাম, বল পাইছিলাম আমরা এই ল্যাগ্রাঞ্জিয়ানকে তার সার্বজনীন স্থানাঙ্ক দ্বারা অন্তরীকরণ করে। তো আপনি যদি সার্বজনীন স্থানাঙ্ক এক্স, তো এর ইকুইভ্যালেন্ট হলো কিউ, কিউ দ্বারা এটাকে আপনি যদি কি করেন, অন্তরীকরণ করেন, অর্থাৎ ডেল এল বাই ডেল কিউ এরকম করেন, তো এইটুকু আপনার এখানে কিউ নাই, এইখানে হলো কিউ, আপনি কি পাবেন, আপনি পাবেন হলো হাফ, এইটা ধ্রুবক 1/c, এবং এটাকে করলে পাবেন হলো 2q, যেটা ফলাফল দেবে আপনার কিউ ডিভাইডেড বাই সি। এবং কিউ ডিভাইডেড বাই সি আমাদের একটা সমীকরণ আছে ধারকের ক্ষেত্রে, যে কিউ সমান সমান ভি সি। এটা হলো বিভব পার্থক্য, ধারকের দুই পাশে বিভব পার্থক্য। তো আপনি জাস্ট কি করেন, একে এই পাশে নামায় নিয়ে আসেন, তো আপনি কি পাচ্ছেন, এটা হলো বিভব পার্থক্য পাচ্ছেন। এক্ষেত্রে আমরা কি পাইছিলাম, বল পাইছিলাম। এখন আমরা কি করব, এই কাজটা করব, ভরবেগ আমরা নির্ণয় করছিলাম এক্স ডট দ্বারা এল কে অন্তরীকরণ করে। এক্স ডট হলো আমাদের সার্বজনীন বেগ। তো এটাকে আমরা কি করব, এইখানে এক্স ডটের ইকুইভ্যালেন্ট হলো কিউ ডট, তো কিউ ডট দ্বারা অন্তরীকরণ করব, যেটা সমান সমান দেখেন এইটা হলো এখন কি, এই কিউ ডট এখানে নাই, তো জাস্ট এইটা নিয়ে কাজ হবে। এখন যদি হাফ এবং এল এইটা আপনার ধ্রুবক, কিউ ডট হবে 2q ডট পাবেন, যেটা সমান সমান হবে হলো আপনার এল কিউ ডট। কিউ ডট আমরা জানি হলো তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করব, তো এল আই পাবো। এই যে এল আই যেটা আছে এটা হলো আপনার, এটা হলো আপনার ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স কি এটা আপনার জানার দরকার নাই, জাস্ট এটা মনে রাখেন, এটা হলো একটা, এটা একটা রাশি প্রকাশ করে। তো দেখুন আমাদের এক্স এর মতো করে কিউ এইখানে সবকিছু নির্ণয় করতে সক্ষম, কিউ থেকে আমরা সবকিছু পাচ্ছি। তো এইটা কি আমরা বলতে পারি এটার জন্য সার্বজনীন স্থানাঙ্ক এইটা কিউ। এখানে যে তড়িৎ প্রবাহ পাইছি সার্বজনীন স্থানাঙ্ককে সময় সাপেক্ষে অন্তরীকরণ করি, আমরা কে এইটাকে বলতে পারি যে সার্বজনীন ত্বরণ। এখানে আমাদের একটা বল ছিল, সে বলের অনুরূপ একটা রাশি পাইছি, এটা হলো বিভব পার্থক্য। তো বিভব পার্থক্য কি আমরা বলতে পারি এটা সার্বজনীন বল। আবার আমরা যে ভরবেগ পাইছিলাম, ভরবেগের পরিবর্তে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স পাইছি, একটা রাশি ম্যাগনেটিক ফ্লাক্স। আমরা কি এইটা বলতে পারি যে এইটা হলো সার্বজনীন ভরবেগ, এরকম কি বলতে পারি? অবশ্যই বলতে পারি। তো মূলত এখানে কি আমাদের যে সার্বজনীন স্থানাঙ্ক বোঝায়, সার্বজনীন বেগ, সার্বজনীন ত্বরণ, এটা যে লিটারালি আমরা যা ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি, যে ত্বরণ পড়ে আসতেছি, যে বেগ পড়ে আসতেছি, যে বল পড়ে আসতেছি, সেইটা হওয়ার দরকার নাই। আপনার কিরকম হতে হবে, প্রথমে আপনি একটা সিস্টেম কল্পনা করবেন, সিস্টেমে দেখবেন কোন রাশিটা আপনার সবকিছু বর্ণনা করতে পারে। ওকে, স্প্রিং এর ক্ষেত্রে আমরা অবস্থান পাইছি, নর্মালি আমরা যেগুলা হিসেব করে থাকি সেইগুলা অবস্থান পাইছি। এটার ক্ষেত্রে পাইছি আমরা চার্জ। সার্বজনীন বেগ পাবেন কিভাবে, জাস্ট আপনি সার্বজনীন অবস্থানকে, সার্বজনীন স্থানাঙ্ককে আপনি সময় সাপেক্ষে অন্তরীকরণ করে দেন।
আপনি কি পাবেন? বেগ পাবেন। সেইটাই হলো আমাদের সার্বজনীন বেগ অন্তরীকরণ অন্তরীকরণ করার পর। এখানে আপনি অন্তরীকরণ করেন, আপনি কি পান? আপনি পান তড়িৎ প্রবাহ। সেই তড়িৎ প্রবাহ হলো আপনার সার্বজনীন বেগ। সার্বজনীন ত্বরণ এখানে পাচ্ছেন কিভাবে? অবস্থানকে দুইবার অন্তরীকরণ করে। আপনি এইখানে কিউ, ওইটাকে দুইবার অন্তরীকরণ করে দেন, আপনি পাবেন কারেন্টের পরিবর্তনের হার। এইটা হলো এখানকার জন্য সার্বজনীন ত্বরণ। বলের ক্ষেত্রে আসেন, সার্বজনীন গতিশক্তি বিভব শক্তি বলতে কিছু হয় না। আমার সার্বজনীন বল কিভাবে পাইছি? সিস্টেমের যে ল্যাগ্রাঞ্জিয়ান থাকে তাকে সার্বজনীন স্থানাঙ্ক দ্বারা অন্তরীকরণ করছি, সার্বজনীন স্থানাঙ্কের সাপেক্ষে অন্তরীকরণ করছি। তো এইটা এটা জাস্ট বল না, এখন এইটাও আপনার সার্বজনীন বল। সার্বজনীন বল, এটাও আপনার সার্বজনীন বল। এটার ক্ষেত্রে এটা হলো সার্বজনীন ভরবেগ, যেটা পাইছি আমরা সার্বজনীন বেগের সাপেক্ষে তার ল্যাগ্রাঞ্জিয়ান অন্তরীকরণ করে। এইখানে আমরা সার্বজনীন বেগের সাপেক্ষে এর ল্যাগ্রাঞ্জিয়ান অন্তরীকরণ করছি, এলসি সার্কিটের পাইছি আমরা ম্যাগনেটিক ফ্লাক্স। তো এইটা হলো সার্বজনীন ভরবেগ। তো মূলত বিষয়টি আমি কি বোঝানোর চেষ্টা করছি, যে সার্বজনীন বেগ বলতে যে সার্বজনীন আমরা নর্মাল যে বেগ করি ওইটা হতে হবে না, সার্বজনীন ভরবেগ এটা হতে হবে না। নর্মাল যে ভরবেগ এটা আপনার যে কোনো কিছু হতে পারে। তো একটু যদি আপনি ভাবার চিন্তা করেন, ভিডিওটা আবার দেখাতে চেষ্টা করেন, বা নিজে আবার নিজে ভাবতে থাকেন যে বিষয়টা কি হয়েছে, তো আপনি বুঝতে পারবেন। সে পেনশনের দিকে চলে যান। পেনশন দ্বারা যখন বুঝলাম যে আসলে ব্যাপারটি কি, আমাদের কি করা হয়েছে, সবকিছুকে জাস্ট একটা সূত্রে আনা হয়েছে, সবগুলোকে একটা সূত্রে আনা হয়েছে। যেমন আমাদের কি ছিল, যখন পেনশন নিয়ে উদাহরণ দিয়েছিলাম, সরকারি চাকরিজীবীদের জন্য ছিল, সরকারি চাকরিজীবীদের জন্য ছিল, তবে পরবর্তীতে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। তো আমাদের যে এখানে সমীকরণ হবে, সেই সমীকরণটা আপনি যে কোনো এখানকার সার্বজনীন স্থানাঙ্ক দিয়ে অ্যাপ্লাই করলে সেটা কাজ করবে। সরকারি চাকরি যখন এইখানে আমাদের সার্বজনীন পেনশন স্কিম আনা হয় না, তখন জাস্ট এইটা দিয়ে কাজ করা হইতো, আমাদের জাস্ট এইটা দিয়ে কাজ করা হইতো। সবার জন্য যখন উন্মুক্ত করে দেওয়া হলো, তখন সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবং সার্বজনীন এইখানে এগুলো করার মানে হলো একই কথা, একটা সূত্রতে আপনি সবকিছু অ্যাপ্লাই করতে পারবেন। তো এবং এই কারণে আমাদের কি করা হয়েছে, এরকম একটা একটা সিঙ্গেল ডেফিনিশনের মধ্যে আনা হয়েছে। বেগের সংজ্ঞা এখন এরকম নয় যে সময় সাপেক্ষে বস্তুর স্মরণের পরিবর্তনের হার কি বেগ বলে, বরঞ্চ এইরকম যে সার্বজনীন স্থানাঙ্ককে সার্বজনীন সার্বজনীন স্থানাঙ্ককে যদি আপনি সময় সাপেক্ষে অন্তরীকরণ, সেইটাই হবে আপনার সার্বজনীন বেগ। আমাদের ভরবেগের সংজ্ঞা পাল্টে গেছে। ভরবেগ আমরা কিভাবে নির্ণয় করতাম, এম গুণন ভি, এটাকে বলা হয় ভরবেগ। তবে এখন ভরবেগের সংজ্ঞাটা হবে এরকম যে সিস্টেমের ল্যাগ্রাঞ্জিয়ান কে তার সার্বজনীন বেগ দ্বারা অন্তরীকরণ। তো এইভাবে একটা ডেফিনিট সিঙ্গেল একটা একক সংজ্ঞার মধ্যে সবাইকে সংজ্ঞায়িত করা হয়েছে, এটাকে বলা হয় আপনার জেনারেলাইজেশন। এবং এর মাধ্যমে আমরা যেগুলা টার্মগুলো পাবো সেগুলোকে বলা হবে জেনারেলাইজড টার্ম। সেক্ষেত্রে যে আমরা যেভাবে জেনারেলাইজড, এটাকে অ্যাক্সেলারেশন বলে, জেনারেলাইজেশন জেনারেলাইজড ভেলোসিটি, এটা জেনারেলাইজড মোমেন্টাম, এবং এটা জেনারেলাইজড ফোর্স। তো এইভাবে আমাদের এইটা কাজ করে।